সাইমুম পারভেজ, আপনি আইআরএ এর এই প্রাক নির্বাচনী প্রতিবেদনটাকে কিভাবে দেখছেন? আপনার কাছে একটু শুনবো। সেখানে তারা নির্বাচনী পরিবেশ বলছে নাজুক, এখনো নিরাপত্তা বাহিনী নিরপেক্ষতার ক্ষেত্রে অবিশ্বাস রয়েছে, সেই মন্তব্যটিও এখানে আছে। রাজনৈতিক এবং অংশীদারদের সঙ্গে নিয়মিত সংলাপ গুরুত্বপূর্ণ, সেরকম সংলাপের অভাব আছে বলেই নিশ্চয়ই এই কথাটি বলছে। এবং এর সাথে একটু অ্যাড করি, যেটা মাসুদ কামাল যেটা বললেন, যে প্রার্থীদের আপনারা নমিনেশন দিচ্ছেন না এবং বলছেন যে অন্যদেরকে ভিন্নভাবে পুরস্কৃত করা হবে, সেই ভিন্নভাবে মানে কিভাবে আসলে পুরস্কৃত করা হবে? না, খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমি প্রথমেই আইআরআই এর কথা বলি। আইআরআই কিন্তু নতুন না, হ্যাঁ, বাংলাদেশে বিভিন্ন সময় তারা এসেছে, তারা জরিপ করার চেষ্টা করেছে এবং আমরা শেখ হাসিনার সময় আমরা দেখেছি যে শেখ হাসিনা কত গ্রহণযোগ্য সেটা নিয়েও জরিপ তারা করেছে এবং তারা দেখিয়েছে যে যেমন 2014 ইলেকশনে মনে করেছিল, 18-এর সময় করেছিল, তারা কিন্তু খুব একটা যে শেখ হাসিনার বিরুদ্ধে সার্ভে রেজাল্ট পেয়েছে সেটা না সেই সময়ে। হ্যাঁ, তার মানে আইআরআই এর যে মূল্যায়ন, সেই মূল্যায়ন এবং যারা কাজ করেন তাদের সাথে আমি মোটামুটি তাদেরকে চিনিও, তো যে কারণে এইটা নিয়ে আমি আসলে খুব একটা বদার করি না। হ্যাঁ, কারণ একটা যখন আপনি একটা সার্ভে করবেন সেটা তো একটা প্রক্রিয়া আছে, তাই না? একটা স্যাম্পল সাইজ আছে, আপনার তো একটা লার্জ স্যাম্পল সাইজ লাগবে। অথবা যদি আপনি এই ইলেকশনের নমিনেশন সার্ভেও করেন তাহলে একটা বড় একটা স্যাম্পল সাইজ নিয়ে এমপিদের যারা নমিনেট করা হয়েছে এই প্রত্যেকটা দলের সাথে এবং প্রত্যেকটা এমপি ক্যান্ডিডেট তাদেরকে আপনি তুলনামূলক সবগুলো বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে যাবেন। তো তারা সিদ্ধান্ত দিয়ে দিলেন একটা রাজনৈতিক দলের অস্পষ্ট একটা ঘোষণা নিয়ে, যেমন বিএনপিটা এনসিপি বাকি আছে, অন্যান্য রাজনৈতিক দল বাকি আছে, তখন মনে জামাত শুধু দিয়েছিল। এইগুলো হচ্ছে কি, আমরা তো একটা আমাদের জাতি হিসেবে আমরা এখনো একটা কলোনিয়াল একটা বিষয়ের মধ্যে বসবাস করি। আমরা এখনো একটা ওদেরকে মাস্টার মনে করি, একটা মাইন্ডসেট কিন্তু আমাদের মধ্যে রয়েছে, যে বিদেশ থেকে কোনো কিছু আসলে সেটাকে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে আমরা দেখি। এটা আমাদের দোষও আছে, যেমন মনে করেন আমাদের ইনস্টিটিউশনগুলো আমরা স্ট্রং করতে পারিনি, যে কারণে আমাদের দেশে কেউ পিএইচডি করলে তার গুরুত্ব কম থাকে। আমরা যারা বাইরে থেকে আসছি তো মনে করা হয় যে অনেক কিছু আমরা জানি, সেটা নাও হতে পারে কিন্তু। হ্যাঁ, তো যে কারণে এটা কিছু কারণ আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আইআরআইকে এত, আমার কাছে তাদের মন্তব্য অবশ্যই দিবে, এরকম অনেক সংগঠন আসবে, অনেক ধরনের মন্তব্য দিবে, এবং যারা যে মন্তব্যগুলো তারা দিয়েছেন এগুলো তো আসলে এক ধরনের ঢালাও, খুব জেনারেল একটা মন্তব্য তারা দিয়েছেন। হ্যাঁ, যেমন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, এইটা যদি আমি বসে আলোচনা করি, এই ফাইন্ডিংসগুলো কিন্তু আমাদের আধা ঘন্টার মধ্যেই আলোচনায় আসবে, বিশেষ কোনো গবেষণা দরকার পড়ে না। কিন্তু সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আমি এগ্রি করি আপনার সাথে। আপনি যেটা বলছেন যে আমাদের কলোনিয়াল মাইন্ডসেট থেকে আমরা বের হতে পারিনি, এটা খুবই সত্যি কথা। কিন্তু পাশাপাশি পরাশক্তির যে ভূমিকা, সেখান থেকেও তো আমরা বের হতে পারিনি। আমরা জানি যে এখনো পর্যন্ত সেই পরাশক্তিদের কোনো অংশ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে তারা কি দেখতে চায় সেটা আপনি জানেন, আমিও জানি। এই জায়গা থেকে এবং আমরা বিভিন্ন লবিস্ট গ্রুপের কথাও শুনছি, জাতিসংঘে যাতে নির্বাচনের সময় কোনো সহযোগিতা না করা হয় সেরকম একটা নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত দল সেই চিঠিটা দিচ্ছে। দেশের কার্যক্রম তারা করতে পারছে না, কিন্তু বহির্বিশ্বে করছে। সেটার ইম্প্যাক্ট তাহলে কি হতে পারে? দেখেন, আমরা তো এমন একটা পৃথিবীতে বসবাস করি, এই কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে আসলে আপনি আলাদাভাবে থাকতে পারবেন না। হ্যাঁ, এটা পলিসি অফ আইসোলেশন আপনি নিতে পারবেন না, আপনাকে সবার সাথে মিলেই থাকতে হবে। তো আমরা তো একটা যে নতুন যে নিউ লিবারেল অর্ডারের মধ্যে আমরা বসবাস করি, আমরা বিশেষ করে ট্রেডের ক্ষেত্রে আমাদের সবার সাথে সবার একটা যোগাযোগ থাকে। আমাদের যে বড় বড় শক্তিগুলো রয়েছে তাদের নানা ধরনের ক্যাপিটাল আছে, শুধুমাত্র এটা অর্থনৈতিক ক্যাপিটাল না, তাদের কালচারাল ক্যাপিটাল রয়েছে, তাদের নানা রকম ইনস্টিটিউশনাল যে ক্যাপাসিটি সেটা অনেক বেশি, যে কারণে আপনার কিছু কিছু বাধ্যবাধকতা রয়েছে। এই বাধ্যবাধকতার হচ্ছে ল একদম আপনাকে বলে দেয় না যেটা মানতে হবে, কিন্তু কিছু কিছু সময় আপনাকে এই ইন্টারন্যাশনাল সিস্টেমের সাথে তাল মেলানোর জন্য, তাদের সাথে সম্পর্কটা ঠিক করার জন্য তাদের কিছু কথা আমাদের আমলে নিতে হয়। কিন্তু এইটা মনে রাখতে হবে আমাদের শেষ পর্যন্ত, এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা মনে রাখতে হবে এই দেশটা আমাদের, সিদ্ধান্ত গ্রহণের অধিকারও আমাদের, ফাইটের ওই জায়গাটা আমাদের অবশ্যই থাকতে হবে। এবং আমরা দেখেছি যে শেখ হাসিনার সময়ও আমাদের এখনকার যারা পরাশক্তি বলে আপনি বলছেন, তাদের অনেকেই শেখ হাসিনার যে সমালোচনা করেছেন সেই সমালোচনাটা অনেক মাপা সমালোচনা, এবং এটার একটা বড় কারণ হচ্ছে শেখ হাসিনা তাদেরকে অনেক সময় বিভিন্ন বিজনেস ডিল দিয়ে তাদেরকে খুশি রেখেছেন, তাই না? এখনকার ডিপ্লোম্যাটিক রিলেশনসগুলো মূলত ট্রেড রিলেশনস আসলে, তাই না? তো সেটা এই কারণে আমি আসলে আইআরআই এর এইটা এত বেশি বলছি না। সেকেন্ড যে দ্বিতীয় প্রশ্ন উত্তর, যে কিভাবে
মূল্যায়ন করা হবে। কারণ আমাদের যে বিএনপি, সেই বিএনপির গত 15-16 বছরে একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস রয়েছে। এখন এই দলের প্রতি নানা মানুষ নানাভাবে কন্ট্রিবিউট করেছে এবং তারা প্রত্যেকেই মনে করেন যে তারা যোগ্যতম প্রার্থী। এখন এর মধ্যে থেকে একজনকে চুজ করে নিয়েছেন, বাকি হচ্ছে দেখা যাচ্ছে 3-4 জন আছে, তারা বলছেন যে আমিও তো যোগ্যতম কারণ। তা আমি বলবো যে 80% আসনে কিন্তু আমি অসন্তোষ দেখিনি। কিছু অসন্তোষ আমরা দেখেছি ছোটোখাটো, হচ্ছে যেখানে হচ্ছে একটু হালকা হয়তো বিক্ষোভ টিক্ষোভ করা হয়েছে। যেমন আমার বাবা ইলেকশন করছেন, সেই আসনে আমি দেখেছি যে আমার যে প্রতিদ্বন্দ্বী 2 জন আছেন আমার বাবার, তারা ইভেন সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমরা আজকে থেকে হচ্ছে আমার বাবার নাম শাহজাহান মিয়ার জন্য আমরা কাজ করব। এরকম অনেক আসনে কিন্তু হয়েছে। তার মানে আমরা কি এক্সেপশনকে আমরা এক্সাম্পল হিসেবে ধরবো, নাকি আসলে যেটা বড় সংখ্যায় হয়েছে 80% 90% সেটাকে আমরা ধরবো? সেই কারণে আমার কাছে মনে হয় যে এইটাকে তাদের জন্য যারা আপনার এক্সেপশন তাদেরকে আমরা কিভাবে স্যাক্রিফাইস করছে এবং বলছে যে এটা খুবই চমৎকার একটা প্রশ্ন উনিও উত্থাপন করেছেন। সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকবার বলেছেন যেটা কিভাবে একভাবে হতে পারে। সেটা হচ্ছে তাদেরকে ইজারা বা অন্য না দিয়েও করা যেতে পারে। সেটা হচ্ছে আমাদের এখানে 2টা কাঠামো আছে, একটা সরকারের কাঠামো রয়েছে, একটা দলের কাঠামো রয়েছে। আপনি যাদেরকে আপনি প্রার্থীতা দিতে পারছেন না তাদেরকে কিন্তু আপনি ওই অঞ্চলের বিএনপি সভাপতি করতে পারেন, ওই অঞ্চলের হচ্ছে অন্যান্য পজিশন আপনি দিতে পারেন, দলীয় পজিশন দিতে পারেন, তাকে আপনি সাংগঠনিক সম্পাদক বানাতে পারেন ডিভিশনে ইত্যাদি। নানা রকম একটা দলের কিন্তু স্ট্রাকচার রয়েছে, যেটাও সম্মানিত হচ্ছে পজিশন। তো আমার কাছে মনে হয় যে উনি অন্যভাবে মূল্যায়ন করতে, যে শুধুমাত্র টাকা দিয়েই মূল্যায়ন করতে হবে, শুধুমাত্র সুবিধা দিয়েই মূল্যায়ন করতে হবে, সেটা না, এটা সম্মানের মূল্যায়নও আছে। যেমন এর মধ্যে একটা বড় অংশ যারা শিক্ষিত, যারা হচ্ছে নানা ধরনের এক্সপার্টিস তাদের রয়েছে, তারা আমাদের হয়তো আপার হাউসেও চলে আসতে পারেন, তাই না? আমাদের এই যে বাংলাদেশে প্রচুর ইনস্টিটিউশন আছে, যে ইনস্টিটিউশনগুলোতে হচ্ছে লিগালি হচ্ছে পলিটিক্যাল হেড নিয়োগ করা হয়, তাই না? প্রচুর ইনস্টিটিউশন আছে, সেখানে তাদের হয়তো নিয়োগ দেওয়া হতে পারে যদি তাদের যোগ্যতা থাকে। তো এইভাবে আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র হচ্ছে যে ইললিগালি নানাভাবে সুবিধা যে মূল্যায়ন করা, সেটা না, হচ্ছে লিগালি এবং আমাদের নিয়ম মেনেই হচ্ছে নানাভাবে তাদেরকে পদায়ন করা সম্ভব বলে আমি মনে করি।